কখনো ভেবেছেন একটা সাধারণ বন্ধুদের পুনর্মিলনের গল্প কি করে এক মুহূর্তের মধ্যে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নে পাল্টে যেতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব। একটা গল্পের একেবারে ভেতরে ঢুকে যাব আর বোঝার চেষ্টা করব কিভাবে গল্পটা একটু একটু করে আমাদের মনে টেনশন তৈরি করে আর শেষে এমন একটা ধাক্কা দেয়। গল্পের শুরুটাই হয় এই লাইনটা দিয়ে। শুনতে খুব সাধারণ মনে হতে পারে, তাই না? কিন্তু এই একটা সংলাপই কিন্তু গল্পের মূল চরিত্র অ্যামেলিয়ার আত্মবিশ্বাস আর তার আসল উদ্দেশ্যটা আমাদের সামনে পরিষ্কার করে দেয়। মানে শুরুতেই গল্পের সুরটা বেঁধে দেওয়া হয়। আচ্ছা, পুরো গল্পটাকে আমরা 5টা ভাগে ভেঙে দেখব। কিভাবে একটা সাধারণ রোড ট্রিপ দিয়ে শুরু হয়ে ঘটনাগুলো আস্তে আস্তে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে এগোয়, ঠিক যেন একটা রোলার কোস্টার রাইড। তো চলুন এক এক করে দেখে নেওয়া যাক এই পর্বগুলো। তো প্রথম পর্ব, গাড়ির চাকার উপর আকাঙ্ক্ষা। এখানেই কিন্তু গল্পের আসল ভিত্তিটা তৈরি হচ্ছে। আমরা চরিত্রগুলোর সাথে পরিচিত হব আর বোঝার চেষ্টা করব ঠিক কোন ইচ্ছাটা তাদের এই সফরে নিয়ে এসেছে। ব্যাপারটা খেয়াল করুন, মাত্র কয়েকটা সংলাপ আর তার মধ্যেই চারটি আলাদা চরিত্র আমাদের কাছে একদম স্পষ্ট। একদিকে অ্যামেলিয়ার আত্মবিশ্বাস, অন্যদিকে বেনিটার খিটখিটে মেজাজ, আবার ডেনিশের মজা করা। এই যে তাদের মধ্যে এত পার্থক্য, এটাই কিন্তু শুরু থেকে একটা চাপা টেনশন তৈরি করতে থাকে। গল্পটা কিন্তু একদম শুরুতেই বলে দেয় যে এর মূল চালিকা শক্তিটা কি। অ্যামেলিয়ার পুরনো ক্রাশ ফ্লোরা, তাকে ঘিরেই সবকিছু ঘুরবে। এটা জানাটা খুব জরুরি, কারণ এর ফলে আমরা শুরু থেকেই বুঝতে পারি যে এই জার্নির গুরুত্বটা অ্যামেলিয়ার কাছে ঠিক কতটা। আর এটা কিন্তু কোনো সাধারণ ক্রাশ নয়, মোটেই না। অ্যামেলিয়া ফ্লোরার অ্যাটেনশন পাওয়ার জন্য নিজেকে একেবারে বদলে ফেলেছে। মানে তার এই ইচ্ছাটা এতটাই তীব্র যে এটা তাকে একটা বিপজ্জনক পথের দিকে নিয়ে যাচ্ছে, যদিও সে নিজে এখনও সেটা জানে না। চলে এলাম দ্বিতীয় পর্বে, মূর্তিদের বাড়ি। এতক্ষণ যা ছিল একটা সাধারণ বন্ধুদের পুনর্মিলনের গল্প, এবার সেটা একটা রহস্যের দিকে মোড় নিতে চলেছে। মানে পৌঁছানোর যে আনন্দ, সেটা খুব তাড়াতাড়ি একটা অদ্ভুত অস্বস্তিতে পাল্টে যাবে। ফ্লোরার বাড়িটা একদিকে যেমন সুন্দর, তেমনি কেমন যেন গা ঝমঝমে। এই যে একটা কন্ট্রাস্ট, এটাই গল্পের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে। মানে বাড়ি থেকে দেখতে যা খুব আকর্ষণীয়, ভেতরটা হয়তো ততটাই অন্যরকম। আর এখানেই আসে প্রথম বড় ধাক্কাটা। পুরো বাড়ি জুড়ে শুধু সুন্দর নগ্ন মেয়েদের মূর্তি। কিন্তু কেন? এই একটা প্রশ্নই গল্পের টেনশনকে এক লাফে কোথায় তুলে নিয়ে যায়। রহস্যটা আরও জমে ওঠে যখন ওরা বুঝতে পারে যে মূর্তিগুলোর মুখগুলো কেমন চেনা চেনা লাগছে। আরে এরা তো হাইস্কুলের পুরনো বন্ধু। ভাবুন একবার, ওই অদ্ভুত শয্যাটা হঠাৎ করেই তাদের নিজেদের অতীতের সাথে ভয়ঙ্করভাবে জড়িয়ে গেল। আর এই ব্যাপারটা বোঝার পরেই গল্পের মোড়টা সাধারণ কৌতূহল থেকে একেবারে সত্যিকারের ভয়ে পাল্টে যায়। চরিত্রগুলো তো বটেই, আমরাও ভাবতে শুরু করি ওরা ঠিক কোথায় এসে পড়েছে। এটা কি শুধুই একটা অদ্ভুত ডেকোরেশন, নাকি এর পেছনে আরও ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে? এবার তৃতীয় পর্ব, এক ভয়াবহ স্বীকারোক্তি। এখানেই গল্পের মোড়টা একেবারে ঘুরে যাবে। এতদিন ধরে যে রহস্য, যে ভয় জমেছিল, এবার সেই সব কিছুর ওপর থেকে পর্দা উঠবে আর বেরিয়ে আসবে এক মর্মান্তিক সত্যি। ফ্লোরাকে যখন তার এত টাকা পয়সার ব্যাপারে জিজ্ঞেস করা হয়, সে খুব ঠান্ডা মাথায় সহজভাবে তার বিজনেস মডেলটা ব্যাখ্যা করে। আর ঠিক এই সেই মুহূর্ত, ফ্লোরার সরাসরি স্বীকারোক্তি। ব্যাস, এই একটা লাইনেই গল্পটা একটা সাধারণ মিস্ট্রি থেকে একেবারে পিওর হররে পরিণত হল। এখন আর পালানোর কোনো রাস্তাই খোলা নেই। আচ্ছা, এরপর চতুর্থ পর্ব, যে মুহূর্তে তারা জমে গেল। তো স্বীকারোক্তির পর কি হল? এই অংশে আমরা দেখব চরিত্রদের অবিশ্বাস আর ফ্লোরার আসল শক্তির সেই ভয়ঙ্কর প্রকাশ। এখানে কি সাংঘাতিক একটা বৈপরীত্য, ভাবুন তো। বন্ধুরা তখনও ভাবছে এসব মজা হচ্ছে, হাসাহাসি করছে, আর অন্যদিকে ফ্লোরা তার ভয়ঙ্কর প্ল্যানটা কাজে লাগানোর জন্য তৈরি। ওরা বুঝতেই পারছে না যে কি বিশাল এক বিপদের মধ্যে পড়ে গেছে। আর তারপর এই একটা লাইনেই সব শেষ। ফ্লোরার হুমকি সত্যি হয়ে গেল। পুলের ভেতরে আর পাশে থাকা 4 জন মেয়ে চিরদিনের জন্য জমে গেল। তাদের ভাগ্য লেখা হয়ে গেল। চলে এলাম শেষ পর্বে, পঞ্চম পর্ব, ফ্লোরার নিখুঁত সংগ্রহ। গল্পটা এবার তার অন্ধকারময় পরিণতির দিকে এগোচ্ছে। এখানে আমরা দেখব কিভাবে ফ্লোরার সেই বিকৃত ইচ্ছাটা শেষ পর্যন্ত পূরণ হয়। ওরা সবাই আমার। এই একটা কথাতেই ফ্লোরার আসল উদ্দেশ্যটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। সে আসলে কোনো সঙ্গী চায়নি, সে চেয়েছিল একটা কালেকশন, মানুষ নয়, স্রেফ বস্তু। গল্পটা শেষ হয় ফ্লোরার তার নতুন সংগ্রহ নিয়ে কি করছে সেই বিবরণের মাধ্যমে। সে তাদের যত্ন নিচ্ছে,
পরিষ্কার করছে, ঠিক যেন কোনো দামি জিনিস। এটা তার ভয়ঙ্কর আচারের একটা ঠান্ডা জমাট বাঁধা সমাপ্তি। তাহলে এই গল্পটা আসলে কিসের গল্প, ভালোবাসার নাকি ভয়ের? এটা আমাদের দেখায় কিভাবে ভালোবাসা আর অধিকারবোধের মধ্যেকার সরু লাইনটা একসময় মুছে যেতে পারে। যখন কোনো ইচ্ছা একটা আবেশ বা অবসেশনে পরিণত হয়, তখন তা কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। গল্পটা আমাদের এই প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দিয়ে যায়।